র্যামিলে 10-এ 10 পেতে হলে অবশ্যই তোমাদের আজকের এই ক্লাসটা দেখা উচিত। কথা দিলাম 10 মিনিট যদি ক্লাসটা দেখো তোমরা 10-এ 10 পাবা। তো আর কথা না বাড়িয়ে শুরু করে আজকের জানি র্যামিল চ্যাপ্টার কত 9। ওকে, তোমরা দেখতেই পারছো আমি 10 মিনিটে বলেছি 10-এ 10 পাবা। তো হয়ে যাক, কথা কাজে মিল আছে কিনা আমরা দেখতে পারবো। কালকে যদি পরীক্ষা আমাদের, তো আমাদের অনেকেই আমরা র্যামিল নিয়ে কিন্তু প্র্যাকটিস করে ফেলেছি, ঠিক না? বা সবাই আমরা জানি র্যামিলটা কেমন হবে। তো এখানে আমি একটা উদ্দীপক দিয়েছি, তোমরা দেখতেই পারছো একটা ম্যাথ। তাশফিয়াল লাইব্রেরি 2024 সালের 31 তারিখে তাদের খতিয়ানের ব্যালেন্সগুলো ছিল এমনই। ওকে, আমরা এই অঙ্কটা যখন শিখবো আমরা সাথে সাথে আরও অনেক বিষয়গুলো কিন্তু কাজ করব। ওকে, সেটা কেমন? র্যামিল করার আগে আমাদের অবজেক্টিভ আসতে পারে র্যামিল কি, এভাবে জেনে নিই। আমরা সবাই জানি র্যামিল কি, তারপরে একটু কি বলা যায় প্র্যাকটিস করলে কেমন হয়। র্যামিল হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত বা ব্যালেন্সের তালিকা। ওকে, নাম্বার 2 র্যামিলকে বলবো হিসাব চক্রের পঞ্চম ধাপ। নাম্বার 3 র্যামিলের মূল উদ্দেশ্য কি বলতো? গাণিতিক শুদ্ধতা যাচাই করা। 3টে পয়েন্ট জেনে ফেললাম, আমাদের অবজেক্টিভ আসতে পারে হিসাব চক্রের পঞ্চম ধাপ কত? পঞ্চম ধাপ হচ্ছে র্যামিল। আর র্যামিলের ঘর কটা থাকে বলতো? 5টি। এটা অবজেক্টিভ আসতে পারে। পাশাপাশি একটা রয়েছে র্যামিল ডেবিটে কি থাকে? ব্যয় সম্পদ থাকে ডেবিটে, আর আয় দায় মালিকানা সত্ত্ব উত্তোলন ছাড়া থাকে ক্রেডিটে। ওকে, আমরা জেনে ফেললাম। এবার আমরা যে উদ্দীপকটা এখানে দিয়েছি, প্রথমে কি বলেছে? কতে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এটা একটা অদ্ভুত টাইপের কোশ্চেন, ঠিক না? এটা কিন্তু আমাদের বই থেকে এগুলো নেই, বইতে আছে কি সম্মিলিত ক্রয়, কিন্তু আমি কি দিয়েছি? ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ক্রয় পরিমাণ নির্ণয় করতে হলে আমাদেরকে সমন্বিত ক্রয় জানতে হবে। সমন্বিত ক্রয় জিনিসটা কি আমরা সবাই জানি, ঠিক না? কেমন সেটা? সমন্বিত ক্রয় সমান প্রাম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমপরি মজুত পণ্য। ঠিক এই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব আমাদের ক্রয় পরিমাণ বের করার সময়। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ম্যাথটা চলে যাব। তোমরা দেখতেই পারছো এখানে আমি অঙ্কটা করে দিয়েছি তোমার সুবিধার জন্য, যদি কালকে পরীক্ষা, কারণ তোমাদের তো আসলে অনেক ব্যস্ততা রয়েছে, প্র্যাকটিস করতে হবে। আমরা তুমি দেখো লিখেছি 2014 সালে ক্রয়ের পরিমাণ নির্ণয়। ওকে, আমি একটু বলেছিলাম কিন্তু সমৃদ্ধ ক্রয় বলতে কি বোঝায়? প্রাম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মানে সমপরি মজুত পণ্য। ঠিক ওই সূত্রটাকে আমরা প্লাস মাইনাস করে ফেলবো। কেমন সেটা? আমরা যেহেতু আমাদের অঙ্কের সমৃদ্ধ ক্রয় দেওয়া আছে, তার সঙ্গে আমরা কি রয়েছে এখানে? বই খাতার প্রাম্ভিক মজুদ, অর্থাৎ এখানে যেহেতু আমাদের লাইব্রেরি রিলেটেড একটা ম্যাথ, যেটা তো প্রাম্ভিক মজুদ পণ্যর আগে কী লেখা আছে? বই খাতা। এটা কোনো বিষয় না। ওকে, প্রাম্ভিক মজুদ পণ্য বিয়োগ করব আর সমাপনী বই খাতা যোগ করব। তাহলে ব্যাপার কি? উল্টা। যদি সমৃদ্ধ করা হতো যেগুলো আমরা প্লাস করি, আর এখানে কি করব? উল্টা করব। যে আমরা নর্মালি কি করতাম? প্রাম্ভিক মজুদ পণ্য যোগ করতাম সমৃদ্ধ ক্রয়ের ক্ষেত্রে, আর সমাপনী মজুদ পণ্য বিয়োগ করতাম। যেহেতু আমরা ক্রয়ের পরিমাণ বের করছি, একদমই উল্টিয়ে দেবো। সেটা কেমন দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে সমৃদ্ধ ক্রয়ের সঙ্গে আমরা প্রাম্ভিক মজুদ পণ্য বাদ দিয়েছি, আর আমাদের সমাপনী মজুদ খাতা বা বই খাতা প্লাস করেছি। তো আমাদের ক্রয় পরিমাণ কত হবে? 2,40,000। হয়তো বুঝতে পেরেছি। এরপরে যেটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয় এবং ব্যয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের চ্যাপ্টার 4-এ রয়েছে। এ ফাঁকে একটু কথা না বললেই নয়, মুনাফা জাতীয় বা মূলধন লেনদেন থেকে কোশ্চেন কিন্তু আমাদের থাকবেই থাকবে চ্যাপ্টার 4 থেকে, এবং র্যামিল তোমরা দেখেছো থাকে। তা মুনাফা জাতীয় আয় ব্যয় ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে ফেলি। কোনো ব্যবসা পরিচালনা করার সময় সচরাচর যে ব্যয়গুলো হয়ে থাকে সেটাকে বলে মুনাফা জাতীয় ব্যয়, এবং সেটার ডিউরেশন কিন্তু 1 বছর। চলতি বছর যে ব্যয়টা হয়, আর ঠিক চলতি বছরের মধ্যে যে আয়টা হয় তাকে বলে মুনাফা জাতীয় আয়। বুঝতে পেরেছি না? আবার এইভাবে আরেকটা জিনিস জেনে নিই, আমাদের কখন কথে থাকে যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তো কী হবে বিষয়টা? 4টে জিনিস আমরা জানবো মূলধন জাতীয় প্রাপ্তি কী কী। আমরা এই ফাঁকে একটু লিখে দেখাই, এখানে তোমাদের সুবিধা হবে, কারণ তোমরা পারো আমি জানি। তারপর তোমাদের একটু প্র্যাকটিস হয়ে গেল। মূলধন জাতীয় প্রাপ্তিগুলোর মধ্যে রয়েছে 1 মূলধন, তোমরা দেখতে পাচ্ছ 1 হচ্ছে মূলধন। 2 লিখবো অতিরিক্ত মূলধন, সংক্ষেপে লিখলাম যাতে সুবিধা হয় তোমাদের। আর হচ্ছে 3 হচ্ছে ঋণ, এটা কিন্তু পরীক্ষা থাকেই আমাদের, ঋণ বা ঋণ আনয়ন। আর 4 নম্বর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়। স্থায়ী সম্পত্তি বিক্রয় যেমন মনে করো কম্পিউটার বিক্রয়, ফ্ল্যাট বিক্রয়, মেশিন বিক্রয়, এভরিথিং, যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয়। এই 4টে জিনিসকে আমরা বলবো কি? মূলধন জাতীয় প্রাপ্তি। এটা আমাদের কথে থাকে মূলধন জাতীয় প্রাপ্তি। আমি লিখে দিলাম যাতে সুবিধা তোমাদের জন্য। ওকে, বুঝতে পেরেছি। আরেকটা জিনিস না জানলেই নয়, সেটা কি বলতো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, এটা সংজ্ঞাটা কি বলতে পারি? যে ব্যয়টা চলতি বছরের পাশাপাশি পরবর্তী বছরগুলোতেও ভোগ করা যায়, তার রেজাল্টটা, সেটাকে বলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। সেগুলো কি? একটা এক্সাম্পল বলি। ব্যবসা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর, অত্যাধিক গবেষণা ব্যয়, অত্যাধিক বিজ্ঞাপন ব্যয়
বা বিলম্বিত বিজ্ঞাপন যেটাকে বলে থাকি, এটাকে বলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো এই অধ্যায়ের একটা ভিডিও আমি অবশ্যই আপলোড করবো, তোমরা দেখে নিবা। ওকে, এবার আমরা চলে আসি আমাদের এখানে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। যেহেতু আমাদের অঙ্কে সমৃদ্ধ ক্রয় দেওয়া আছে, এই জন্য আমাদের কিন্তু সমৃদ্ধ ক্রয় বের করা লাগবে না, ওইটি আমরা লিখে দিব। আর যদি শুধু ক্রয় থাকতো তখন কী করতাম বলো তো? তখন ক্রয় থাকলে আমি তোমাদের দেখাই একটু, এই ভুলগুলো আমাদের অনেক সময় হয়ে যায়। তো আমরা খেয়াল করব ভুলগুলো কি করতে হয়। ওকে, যদি আমাদের ক্রয় লেখা থাকতো তখন আমরা কি লিখতাম? ক্রয়ের সঙ্গে আমরা প্রারম্ভিক মজুত পণ্য যোগ করতাম, প্রারম্ভিক মজুত পণ্য যোগ করব। ওকে, অর্থাৎ যোগ করব, আর সমাপনী মজুত পণ্য বিয়োগ করব, সমাপনী বিয়োগ করব। এই করে যে রেজাল্টটা আসছে সেটাই কিন্তু সম্মিলিত করা হয়। যেহেতু আমাদের উদ্দীপকে আমাদের সম্মিলিত ক্রয় দেওয়া আছে, তো এটা আমাদের বের করতে হবে না। যদি কোনো র্যামিলে যদি আমাদের সম্মিলিত ক্রয়ের লেখা না থেকে এই তিনটে আইটেম থাকে, আমাদের কিন্তু ঠিক এইভাবে মুনাফা যদি ব্যয়ের পরিমাণটা বের করতে হবে। কিভাবে? ক্রয়ের সঙ্গে প্রারম্ভিক মজুত পণ্যের সঙ্গে ক্রয় যোগ করব আর সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। এটা কিন্তু একদম ভুল করলে হবে না। ওকে, তারপরে হচ্ছে কি ভাড়া। ভাড়া হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর বরাদ্দকৃত বাট্টা আর অনাদি পাওনা সঞ্চিতি। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। অনাদি পাওনা সঞ্চিতি এটা কিন্তু অনাদি পাওনা থেকে বাদ যায়। যেহেতু আমাদের এই উদ্দীপকে অনাদি পাওনা নেই, তো সেই জন্য আমরা কি করব? আমরা মূল যে খরচগুলো রয়েছে এই কটা যোগ করে এর থেকে বাদ দিব। ব্যাপারটা বুঝতে পেরেছি? আর যদি আমাদের অনাদি পাওনা বা কুড়িন থাকতো, তাহলে আমরা অনাদি পাওনার সঙ্গে বা কুড়িন থেকে অনাদি পাওনার সঞ্চিতি বাদ দিতাম। এটা কিন্তু অনেকেই ভুলটা করে থাকি, তোমরা মানে বুঝতে পেরেছো। এবার আমরা আসি পরের পার্টটা। এবার আমরা দেখব যে মুনাফা জাতীয় ব্যয় ছিল, ওটা আয় ছিল, সরি এটা আমরা বলতে ভুলে গিয়েছিলাম। এটাকে বলেছিলাম যে আয়গুলো চলতি বছরের মধ্যে আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। যেমন বিক্রয়, উপভাড়া, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, তারপর শিক্ষানবী ইসলামী, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, জাস্ট এইগুলো। ওকে, তো আমাদের এই অঙ্কে এই দুটো আইটেম আমরা পেয়েছিলাম, বিক্রয় আর প্রাপ্ত কমিশন। তোমরা দেখতেই পারছো, বিক্রয় আর প্রাপ্ত কমিশন, জাস্ট এই দুটো যোগ করে দিব, তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা আসবো আমাদের মূল অঙ্ক, যেটা আমাদের র্যামিল, যেটা আমরা আমাদের সবার কাছে প্রিয়, বাট মজার বিষয়ে ভুল হয়েছে, রাইট? যাতে আজকের পর থেকে আমরা যদি ভুল না করে থাকি তা আমরা খেয়াল করব। তো এই র্যামিল করার সময় আরেকটা বিষয় আমাদের জানা উচিত, র্যামিলে কোন কোন আইটেম বসবে না। কি বললাম? কোনগুলো র্যামিলে বসবে না। তো এই ফাঁকে জেনে নিই আমরা র্যামিলটা করার আগে। আমরা সবাই জানি যে প্রারম্ভিক মজুত পণ্য না, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংকে জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক ভ্যাট, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক পাওনাদার। বোঝা যাচ্ছে ঠিক না? তারপর রয়েছে আমাদের সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পত্তি, আর সমাপনী মজুত পণ্য তো রয়েছে, পাশাপাশি রয়েছে সমাপনী মূলধন, অব্যবহৃত ডাকটিকিট। ঠিক এই আইটেমগুলো আমাদের র্যামিলে বসে না। তো এই জন্য আমরা খেয়াল করবো র্যামিল করার সময় এইগুলো আছে কি নেই। ওকে, তো আমরা দেখি একটু আমাদের উদ্দীপকটা কী ছিল, আমরা একটু ঢু মেরে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমাদের ছিল প্রারম্ভিক মজুত পণ্য। ওকে, প্রারম্ভিক মজুত পণ্য বলতে এখানে আমাদের যেটা ছিল, আমাদের প্রারম্ভিক বই খাতার প্রারম্ভিক মজুত পণ্য, যেহেতু একটা লাইব্রেরি ছিল, আর আমাদের এখানে কি থাকছে, সমৃদ্ধ ক্রয় লেখা রয়েছে। মজাভাবে খেয়াল করি, যদি এখানে ক্রয় লেখা থাকতো তাহলে প্রারম্ভিক মজুত পণ্য বসতো। যেহেতু সমৃদ্ধ ক্রয় লেখা রয়েছে, তো সমৃদ্ধ ক্রয়ের মধ্যেই বই খাতা প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, তো কি হবে? এটা আমাদের বসবে না। আমি ওই ব্যাপারটা বুঝতে পেরেছি। আবার একটু রিভিউ করি, অর্থাৎ আমাদের র্যামিল করার সময় আমরা দেখব আমাদের উদ্দীপকে ক্রয় লেখা রয়েছে না সমৃদ্ধ ক্রয় লেখা রয়েছে। ক্লিয়ার? যদি ক্রয় লেখা থাকে তাহলে ক্রয় বসবে ডেবিটে, প্রারম্ভিক মজুত পণ্য বসবে ডেবিটে, তখন সমাপনী মজুত পণ্য বসবে না। বাট যদি সমৃদ্ধ ক্রয় থাকে তখন কি হবে? হ্যাঁ, সমৃদ্ধ ক্রয় থাকলে সমৃদ্ধ ক্রয় ডেবিট পাশে বসবে, তখন প্রারম্ভিক মজুত পণ্য বসবে না, আবার ক্রয় বসবে না, তখন সমাপনী মজুত পণ্য বসবে। যদি বলো যে কেন, হ্যাঁ উত্তরটা হচ্ছে সমৃদ্ধ ক্রয়ের মধ্যেই প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় অন্তর্ভুক্ত থাকে, এই জন্যে ওই জিনিসগুলো ডাবল বসে না। ঠিক তেমনি এখানে আমাদের দেখো যে সমৃদ্ধ ক্রয় রয়েছে এবং এখানে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে এবং আমাদের সমাপনী বই খাতাও রয়েছে। বই খাতা বলতে আমাদের যে লাইব্রেরি আমরা বলছি, তাহলে আমাদের কোনটা বসবে আর কোনটা বসবে না। তাহলে আমাদের যদি সমৃদ্ধ ক্রয় রয়েছে, আমাদের বই খাতা প্রারম্ভিক মজুত পণ্য এটা বসবে না, বাট সমৃদ্ধ ক্রয় বসবে, আমাদের সমাপনী বই খাতাও বসবে। খেয়াল করবো, তাহলে আমরা দেখবো যে সমৃদ্ধ ক্রয় আছে কি নেই। ওকে, ঠিক এই অঙ্কটা আমরা ম্যাথের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে তোমাদের জন্য ঝটকার সুবিধা হবে। যদি কালকে সকালেই পরীক্ষা, আমাদের রুটিনটা আসলে এভাবে সাজানো হয়েছে, আমাদের আসলে প্র্যাকটিস করার সুযোগ কম পাচ্ছি। ওকে, তার জন্য আমি কি করেছি, আমরা প্রথমে কি লিখবো, তাশফিয়া লাইব্রেরি র্যামিল 2024 31শে ডিসেম্বর, অর্থাৎ এটা 3টে লাইনে দিব আমরা। হ্যাঁ, ওকে, লিখবো যে র্যামিলটা লিখবো, তারপর 24 সালে 31 ডিসেম্বর। তারপর প্রথমে ঘরটা কাটবো। আমরা সবাই জানি ঘরটা কেমন ছিল, ক্রমিক নাম্বার হিসাবের শিরোনাম্বার নাম,
পৃষ্ঠা ডেবিটটা এইটা ঘরটা কিন্তু সুন্দর করে প্রেজেন্ট করবো যাতে স্যাররা দেখে বুঝতে পারে যে সে খুব জানে এই টাইপের, হ্যাঁ, বাট কাটাকাটি ঘিজিমিজি করবো না। ওকে, এবার আমরা আসি আমাদের অগ্রিম দোকান ভাড়া। খুব ঝটপট বলে ফেলি, অগ্রিম দোকান ভাড়া হচ্ছে আমাদের চলতি সম্পদ, সো ডেবিট। সম্মিলিত করা আমি একটু আগে ডিসকাস করেছি, সম্মিলিত করা ডেবিট। তার প্রাপ্ত কমিশন আমরা সবাই জানি, যে কোনো প্রাপ্তি বা প্রাপ্ত আয় এটা ক্রেডিট। তারপর হচ্ছে ভাড়া কি, এটা ডেবিট। তারপর সমাপনী বই খাতা ডেবিট, এটা কিন্তু চলতি সম্পদ। বরাদ্দকৃত বাট্টা, হ্যাঁ, বরাদ্দকৃত বাট্টা একটু কথা বলি। বরাদ্দকৃত বাট্টা, প্রদত্ত বাট্টা, মঞ্জুরিকৃত বাট্টা পরিশোধ একই কথা, ঠিক না? এটা ডেবিট। আর বাট্টা প্রাপ্তি যেটা সেটা হবে ক্রেডিট। সো বরাদ্দকৃত বাট্টা কি, ডেবিট। পাওনা বা দেনাদার, হ্যাঁ, দেনাদার একটা নাম হচ্ছে পাওনা, সো এটা ডেবিট। তারপরে হচ্ছে সরঞ্জাম, এটা সম্পদ ডেবিট। প্রদেয় কমিশন, এটা চলতি দায় ক্রেডিট। তারপর হাতে নগদ 89,000 টাকা ডেবিট। হাতে নগদ একটা কথা বলি একটু, সেটা কেমন? হাতে নগদ লেখা থাকলে বুঝতে হবে এটা সমাপনী, অর্থাৎ সমাপনী হাতে নগদ বসে। আর যদি প্রারম্ভিক হাতে নগদ লেখা থাকতো তাহলে সেটা বসতো না। একটু কিন্তু বলেছি, তোমরা ভিডিওটি টেনে দেখতে পারবা। এবার রয়েছে দেখো অনাদি পাওনা সঞ্চিতি, হ্যাঁ, একটু আগে আমি এই মিসদের সাথে কথা বলছিলাম, সেটা হচ্ছে কি সকল সঞ্চিতি ক্রেডিট না, রাইট? সেটা কেমন? শুধু মনে রাখবো যে, কি মনে রাখবো, যে পাওনাদের বাট্টা সঞ্চিতি আর প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিট আর সকল সঞ্চিতি ক্রেডিট। ঠিক তেমনি তাহলে অনাদি পাওনা সঞ্চিতি কি বলো, এটা কি হবে? আমরা ক্রেডিট পাশে বসিয়েছি। ওকে, এরপর রয়েছে আমাদের মূলধন, আমরা জানি মূলধনটা অলওয়েজ ক্রেডিট আর বিক্রয়টা আয়টা ক্রেডিট। ওকে, তারপরে আমরা দুই পাশে যোগ করে ফেলবো, দুপাশে মিলে যাবে। হ্যাঁ, দুপাশে মিলে গেল, আনন্দ লাগছে। এমন হতে পারে অনেক সময় দুপাশে কিন্তু সঠিকভাবে বসানোর পরও মিলছে না, তখন কি করব? একদমই মন খারাপের কিছু নেই। আমরা অবশ্যই দেখবো আমাদের হিসাব খাতগুলো ডেবিট এবং ক্রেডিটগুলো ঠিক লিখেছি কিনা, টাকার অঙ্কগুলো ঠিক লিখেছি কিনা, তারপরে যোগ করে দেখবো। যদি কিনা উভয় পাশ সঠিকভাবে লেখার পরেও যদি না মেলে, তখন আমরা কি করব? নতুন একটা হিসাবের নাম আমরা লিখবো। আমরা সবাই জানি অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব, যেটাই বলি না কেন, অনিশ্চিত বা গরমিল। ওকে, এই হিসাবটা অর্থাৎ যেদিকে কম থাকবে সেদিকে ওই টাকাটা বসিয়ে আমরা মিলিয়ে দিব, ব্যাপারটা এমনই। ওকে, তো র্যামিলটা আমরা শেষ করে ফেললাম। তোমাদের যে কোনো প্রবলেম হলে অবশ্যই ইনবক্স করবো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। আশা করি আগামীকাল পরীক্ষা অনেক অনেক ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।